ধর এই একটা বস্তু রয়েছে, এই বস্তুটার ভর এম ভরের একটা বস্তু, এটা ধর মাটি। তাহলে এই এম ভরের বস্তুটাকে মাটি থেকে এই উচ্চতায় তোলা হয়েছে। কত উচ্চতায় তোলা হয়েছে? না এইচ উচ্চতায় রয়েছে তার। তাহলে এম ভরের একটা বস্তু মাটি থেকে কত উচ্চতায় রয়েছে? এইচ উচ্চতায় রয়েছে। এবার এই যে এখানটায় এতটা হাইয়েস্ট উচ্চতায় তোলা হলো, তারপর এখান থেকে ছেড়ে দেওয়া হবে। তাহলে এই যত উচ্চতায় তোলা হলো সেই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু। ঠিক আছে, এবার এ বিন্দুতে মানে একদম মাটি থেকে আমরা যখন এই যে এটাকে এরকম মাটি থেকে যেরকম তুলেছিলাম, তাহলে এই যে উচ্চতাটা, এই উচ্চতা ধর এইচ উচ্চতা। তাহলে এইচ উচ্চতা মানে এই বিন্দুটার নাম দিলাম কি? এ বিন্দু। এবার এখান থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো। ধর ছেড়ে দিলে বস্তুটা আস্তে আস্তে নিচে পড়বে, পড়তে পড়তে এখানে এক জায়গায় বস্তুটা ধর আসলো। এইটা কতটা দূরত্ব? না উপর থেকে এই দূরত্বটা ধরলাম ডি। কতটা ধরলাম? এই দূরত্বটা ডি দূরত্ব। ঠিক আছে, তাহলে এই যে বিন্দুটা মাঝামাঝি একটা বিন্দু নিলাম, এটা নিলাম বি বিন্দু ধর, যেখানে এখানে বস্তুটা রয়েছে। আর একদম শেষ পরিস্থিতি, বস্তু যখন একদম মাটিতে পড়ে যাচ্ছে সেই মুহূর্তে, পড়ার মুহূর্তে, সেখানটাই বস্তুর বিন্দু নিলাম সি। তাহলে একদম বস্তু একদম উপরে রয়েছে তখন বিন্দু এ, তারপরে এইচ উচ্চতায়, তাই তো মাটির থেকে, এটা মাটি, তাই তো এই মাটির থেকে এইচ উচ্চতায় এই বিন্দুতে বস্তুটা রয়েছে, এম ভরের বস্তু। তাহলে সেখান থেকে আস্তে আস্তে পড়ে আসলো বি বিন্দুতে। কতটা নিচে নামলো? ডি বিন্দু দূরত্ব নিচে নামলো। আর একদম শেষে এই সি বিন্দু, মানে যখন মাটিতে পড়ার মুহূর্তে। তাহলে এ বিন্দুটা একদম যখন উপরে ছিল তখন যান্ত্রিক শক্তি কত বের করবো? বি বিন্দুতে মাঝামাঝি যখন, তখন যান্ত্রিক শক্তি কত বের করবো? বা সি বিন্দুতে তখন যান্ত্রিক শক্তি কত বের করবো? ঠিক আছে, যদি দেখি তিন ক্ষেত্রেই যান্ত্রিক শক্তি একই থাকছে, তাহলে এই বিনা বাধায় যে বস্তুটা পড়ছিল সেটা যান্ত্রিক শক্তির নিত্যতার প্রমাণ হয়ে যাবে। বুঝেছিস? তাহলে দেখি এই যে এ বিন্দুতে কত যান্ত্রিক শক্তি সেটা বের করবো। তাহলে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি কী করে বের করবো? না এ বিন্দুতে আমরা কি জানি? যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফলকে বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে এ বিন্দুতে স্থিতিশক্তি কত, এ বিন্দুতে গতিশক্তি কত বের করি। বের করার পরে দুটো যদি যোগ করে দিই, স্থিতিশক্তি আর গতিশক্তি, তাহলে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি কত পেয়ে যাব? তাহলে এ বিন্দুতে স্থিতিশক্তি কত হবে? এ বিন্দুতে স্থিতিশক্তি, আমরা কি জানি স্থিতিশক্তির সূত্র? না, স্থিতিশক্তির সূত্র হলো এম জি এইচ। এম মানে কত? বস্তুর ভর। জি মানে অভিকর্ষজ ত্বরণ। আর এইচ মানে বস্তুটা কতটা উঁচুতে রয়েছে। তাহলে এ বিন্দুতে বস্তুটা কত উঁচুতে রয়েছে? মাটি থেকে এইচ উঁচুতে রয়েছে। এম ভরের একটা বস্তু, অভিকর্ষজ ত্বরণ জি। আর এ বিন্দুতে আমরা হলো স্থিতিশক্তি বের করছি। তাহলে বস্তুটা এ বিন্দুতে কতটা উঁচুতে রয়েছে? এইচ উচ্চতায় রয়েছে। তাহলে কি হবে? এম জি এইচ স্থিতিশক্তি হয়ে গেল। এবার এ বিন্দুতে গতিশক্তি কত হবে? এই বিন্দুতে গতিশক্তির সূত্র কি? হাফ অফ এম ভি স্কোয়ার। আমরা কি জানি গতিশক্তির সূত্র কি? হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে এই বস্তুটাকে যখন একদম উপরে পজিশনে রয়েছে, এখনো ছাড়িনি, মানে ছাড়বো এবং উপর পজিশনে নিয়ে গেছি, তাহলে এখানে স্থিতিশক্তি বেরোলে এম জি এইচ। এখানে গতিশক্তি কত হবে? না এই বস্তুটার ভর তো এম আমরা জানি, কিন্তু বেগ কত? পড়ে যখন রয়েছে তখন তো স্থির রয়েছে, এটা এর কোনো বেগ আছে? এখানে একদম যখন এই বিন্দুতে রয়েছে তখন তো এটা স্থির, এবং উপরে নিয়ে গিয়ে ধরে রেখে দিয়েছি, ছাড়িনি তখনও, ছাড়ার মুহূর্তে হাইস্ট পজিশনে, তখন স্থিতিশক্তি বেরোলে এম জি এইচ। কিন্তু এখানটায় তো গতিবেগ শূন্য, গতিবেগ আছে, স্থির হয়ে রয়েছে তো। তাহলে এই গতিবেগ, এখন গতিবেগ কত? শূন্য। তাহলে হাফ অফ এম ইন্টু এর মান কত হবে? শূন্যর স্কোয়ার। তাহলে হাফ অফ এম ইন্টু শূন্যর স্কোয়ার করলে কত হবে? শূন্যই। শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে কত হয়? শূন্য। তাহলে এই বিন্দুতে স্থিতিশক্তি বেরোলো এম জি এইচ, আর গতিশক্তি কত বেরোলো? হাফ অফ এম ভি স্কোয়ার। ভির মানে গতিবেগ, গতিবেগ শূন্য, তার মানে এই বিন্দুতে গতিশক্তি কত বেরোলো? শূন্য। তাহলে এই বিন্দুতে যান্ত্রিক শক্তি কত হবে? এই বিন্দুতে যান্ত্রিক শক্তি কত হবে? যান্ত্রিক শক্তি মানে কি? স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল। স্থিতিশক্তি মানে এম জি এইচ প্লাস গতিশক্তি মানে কত? 0। তার মানে যান্ত্রিক শক্তি কত বেরোলো? এম জি এইচ এর সঙ্গে শূন্য যোগ করলে এম জি এইচই হবে। তার মানে এই বিন্দুতে যান্ত্রিক শক্তি কত বেরোলো? এম জি এইচ। এবার বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত হয় বের করতে হবে, 2 নম্বর। এবার বি বিন্দুতে যান্ত্রিক শক্তি লিখতে হবে না, একদম। বি বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করতে হলে কী করবো? না বি বিন্দুতে আগে স্থিতিশক্তি বের করবো, বি বিন্দুতে গতিশক্তি বের করবো, তারপরে দুটো শক্তি যোগ করে দিলেই বি বিন্দুতে যান্ত্রিক শক্তি পেয়ে যাব। তাহলে বি বিন্দুতে, মানে এই যে এই বি বিন্দুতে স্থিতিশক্তি কত হবে? বস্তুর ভর কত? এম, অভিকর্ষ ত্বরণ কত হয়? জি,
আর এই বি বিন্দুতে উচ্চতা কত? উচ্চতা মানে কি? এই মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে? তাহলে এটা মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে? এই উচ্চতাটা কত হবে? না দেখ, এই পুরো নিচের থেকে এ পর্যন্ত উচ্চতা কত? এইচ না? আর হলো এ আর বি এর মধ্যে দূরত্ব কত বলেছিলাম? ডি, কারণ ডি দূরত্ব নিচে নেমে এলো বললাম। তাহলে এই দূরত্বটা কত? ডি। পুরোটা এইচ আর এইটুকু কত? ডি। তাহলে এইটুকু কত হবে? পুরোটার থেকে এইটুকু বাদ দিয়ে দিতে হবে। এই পুরোটা কত? এইচ। আর এখান থেকে এইটুকু দূরত্ব কত ধরেছিলাম? ডি। তাহলে শুধু এইটুকু কত হবে? বিসিটা কত হবে? পুরোটার থেকে এইটুকু বাদ দিয়ে দিলে নিচেরটুকু পড়ে থাকবে। তার মানে এই উচ্চতাটা কত? এইচ মাইনাস ডি। তাই তো, পুরোটা এইচ থেকে ডিটা বাদ দিয়ে দিলে তাহলে কী থাকছে? এইটুকু এইচ মাইনাস ডি। তাহলে এই বি বিন্দুতে স্থিতিশক্তির সূত্র কি? এম জি ইন্টু এইচ। এইচ মানে উচ্চতা হয়, এম জি। উচ্চতা কত বি বিন্দুতে? উচ্চতা কত বেরোলো? না এইচ মাইনাস ডি। তাহলে গুণ যদি করে দিই, এম জির সাথে এইচ গুণ করলে কত হবে? এম জি এইচ মাইনাস এম জির সাথে যদি ডি গুণ করে দিই তাহলে কী হবে? এম জি ডি। তাই তো, এম জি ইন্টু এইচ মাইনাস ডি। আর এম জির সাথে এইচও গুণ হয়ে যাবে, এম জির সাথে ডিও গুণ হয়। এম জির সাথে এইচ গুণ করলে এম জি এইচ মাইনাস এম জির সাথে ডি গুণ করলে এম জি ডি। তাহলে বি বিন্দুতে স্থিতিশক্তি কত বেরোলো? এম জি এইচ মাইনাস এম জি ডি। এবার বি বিন্দুতে গতিশক্তি কত বেরোয় বের করি। গতিশক্তির সূত্র কি জানি আমরা? না হাফ অফ এম ভি ওয়ানের স্কোয়ার ধরলাম। এটা যেহেতু তাকে ভি স্কোয়ার লিখেছিলাম, তাই এখন গতিবেগটা এখানে ভি ওয়ানের স্কোয়ার লিখলাম। এবার দেখ, কোনো বস্তুর এই যে বস্তুটা যখন এ বিন্দুতে ছিল তখন গতিবেগ কত ছিল? 0। কিন্তু যখন নিচে আস্তে আস্তে পড়ছে তখন বি বিন্দুতে যখন আসলো তখন তো গতিবেগ 0 হবে না, গতিবেগ তো কিছু একটা থাকবে বি বিন্দুতে, তাই তো? বি বিন্দুতে একটা তো গতিবেগ থাকবে। বি বিন্দুতে গতিবেগটা কত হবে? না, বি বিন্দুতে গতিবেগটা ধরে নিয়েছি আমরা কত? ভি ওয়ান। তাহলে কোনো বস্তু এখন পড়ছে, এই বি বিন্দুতে গতিবেগটা কত ধরেছি? ভি ওয়ান। গতিবেগ বি বিন্দুতে ভি ওয়ান। আর এই বিন্দুতে গতিবেগ কত ছিল? 0, কারণ প্রথমে তো গতিবেগ কিছুই নেই, 0, তাই তো? এই বি বিন্দুতে গতিবেগ ধরলাম ভি ওয়ান। তাহলে গতিশক্তির সূত্র কী হবে? হাফ অফ এম ভি ওয়ানের স্কোয়ার, তাই তো? তাহলে দেখ, এই যে ভি ওয়ানের স্কোয়ার এটাকে আমরা কী লিখতে পারি? না, আমরা মনে আছে চ্যাপ্টার স্থিতি, একদম সেকেন্ড চ্যাপ্টার বিজ্ঞানের, ভৌত বিজ্ঞানের এই সেকেন্ড চ্যাপ্টারে আমরা কী শিখেছিলাম? সেকেন্ড চ্যাপ্টারে আমরা কী শিখেছিলাম? না, যে একটা সূত্র আছে না, আমরা চারখানা সূত্র শিখেছিলাম। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তারপরে এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে সেখান থেকে এই ভি ওয়ানের স্কোয়ারটাকে আমরা এরকম লিখতে পারি, ভি ওয়ানের স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই তো? নাকি পারি না? ভি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি? ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে ভি ওয়ানের স্কোয়ারটা মানে কি? ভি ওয়ান মানে কি? অন্তিম বেগ, ইউ মানে কি? প্রাথমিক বেগ, আর টুই, এ মানে কি? ত্বরণ, আর এস মানে কি? সরণ। তাহলে দেখ, এই যে বস্তুটা এই বিন্দু থেকে নিচে পড়ছে, তার মানে এইটা যদি অন্তিম বেগ হয় তাহলে প্রাথমিক বেগ কত ছিল? এইটা 0। তাহলে ইউটা কত? 0, মানে কোনো বস্তুর প্রাথমিক বেগ 0। সে কত ত্বরণে পড়ছে? এ ত্বরণ তো না, এখানে কি ত্বরণ কাজ করবে? অভিকর্ষীয় ত্বরণ, মানে জি। আর কতটা দূরত্ব নামলো? ডি দূরত্ব নামলো, তাই তো? তার মানে আমরা এখানে কি লিখতে পারি? কোনো বস্তুর অন্তিম বেগ কত হলো? প্রথমে বেগ কত ছিল? 0। অন্তিম বেগ কত হলো? ভি ওয়ান, তাই তো? প্রথমে বেগ ছিল 0, অন্তিম বেগ কত হলো? ভি ওয়ান। কত ত্বরণে নামছে? জি, অভিকর্ষীয় ত্বরণ। আর কতটা নামলো? কতটা সরণ হলো? না, এই যে ডি সরণ হলো। তার মানে আমরা এখানে যদি সূত্র ফেলতে চাই তাহলে কী হবে? ভি স্কোয়ারই হলো অন্তিম বেগ, ইউ স্কোয়ার মানে প্রাথমিক বেগ কত? 0, মানে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু অভিকর্ষীয় ত্বরণ কত? জি। এ মানে তো ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণের নামছে জি। আর কতটা দূরত্ব নামলো? এস মানে তো সরণ, কতটা দূরত্ব নামলো? এখানে এ থেকে বিতে ডি দূরত্ব নামলো। তাহলে ভি ওয়ানের স্কোয়ার সমান সমান কত? 0 স্কোয়ার করলে তো 0-এর কোনো দাম নেই, ভি ওয়ানের স্কোয়ার সমান সমান কি বেরোলো? 2GT। তাহলে এখানে এই যে গতিশক্তির সূত্র হাফ অফ এম ভি ওয়ানের স্কোয়ার লিখেছিলাম, ভি ওয়ানের স্কোয়ার জায়গায় আমরা কি বসাতে পারি? 2GT বসাতে পারি। 2GT বসিয়ে দেয়, তাহলে 2 কেটে গেল উপর নিচে, তাহলে কি থাকছে? mgd। তাহলে এই বি বিন্দুতে স্থিতিশক্তি কত বেরিয়েছিল? না mgh মাইনাস mgd। আর গতিশক্তি কত বেরোলো? mgd। তাহলে বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত হবে বের কর। বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত হবে? না স্থিতিশক্তি mgh প্লাস mgh মাইনাস mgd, এটা কি স্থিতিশক্তি, তাই তো? mgh মাইনাস mgd কি স্থিতিশক্তি, যোগ গতিশক্তি কত বেরোলো? mgd। এই যে এটা স্থিতিশক্তি যোগ গতিশক্তি, যান্ত্রিক শক্তি মানে,
দেখুন এমজিটি প্লাস এমজিটি মাইনাস প্লাস মাইনাস এমজিটি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এমজিএইচ। তাহলে বি বিন্দুতেও যান্ত্রিক শক্তি কত বেরোলো এমজিএইচ। এবার সি বিন্দুতে একদম পড়তে পড়তে একদম শেষ পজিশনে চলে এসেছে, তাহলে এই সি বিন্দুতে আমাদের কত হবে যান্ত্রিক শক্তি সেটা বের করতে হবে। তার মানে সি বিন্দুতে স্থিতিশক্তি বের করবো, সি বিন্দুতে গতিশক্তি বের করবো, দুটো যোগ করে দিলে সি বিন্দুতে কি বেরিয়ে যাবে না যান্ত্রিক শক্তি। তাহলে সি বিন্দুতে স্থিতিশক্তি কত হবে বের করি। সি বিন্দুতে স্থিতিশক্তি কী হবে না, সি বিন্দুতে স্থিতিশক্তির সূত্র কি এম জি এইচ হয়। তাহলে এম জি, এম মানে তো ভর, জি মানে অভিকর্ষ ত্বরণ, আর সি বিন্দুতে এইচ কত, এইচ মানে সি বিন্দু কত মাটির থেকে কত উচ্চতে রয়েছে, উচ্চতে রয়েছে কিছু, মাটির কাছাকাছি প্রায় চলে এসেছে, একদম মাটির সাথে লেগে যাচ্ছে সেই মুহূর্তে। তাহলে সি বিন্দুতে কত হবে উচ্চতা, সি বিন্দুতে উচ্চতা হবে 0, কত হবে 0, তাই তো। এইচ মানে তো এই উচ্চতা না, এখানে তো H1 লিখে দিই তাহলে এটা ঠিক আছে। তাহলে এম মানে বস্তুর ভর, জি মানে কি অভিকর্ষ ত্বরণ, আর এখানে উচ্চতা কত হলো 0, তাই তো একদম তো মাটিতে লেগে যাচ্ছে, উচ্চতা কিছু আছে নেই। তাহলে এম জি গুণ কত হবে 0, এম জির সাথে যদি 0 গুণ করে দিই তাহলে কত বেরোলো এখানে এম জির সাথে 0 গুণ করে 0। তাহলে সি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি কত বেরোলো এম জির সাথে 0 গুণ করলে 0, তাহলে সি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি বেরোলো 0। সি বিন্দুতে স্থিতিশক্তি বেরিয়ে গেল। এবার সি বিন্দুতে গতিশক্তি বের করি একই রকম। সি বিন্দুতে গতিশক্তির সূত্র কী হবে, হাফ অফ এম ভি টুর স্কোয়ার, তাই তো। এটা ভি ওয়ানের স্কোয়ার ধরে, এটা ভি ধরেছিলাম, এটা ভি ওয়ান ধরলাম, এটা ভি টু ধরলাম, তাহলে হাফ অফ ভি এম ভি টুর স্কোয়ার। দেখ এই যে সি বিন্দুতে গতিশক্তি কত হবে, এটা অনেকের একটা কনফিউশন হয়, অনেকে ভাবে যে এটা তো নিচে পড়ছে, পড়তে পড়তে তো সি বিন্দু তো মাটিতে এসে থেমে গেল, তাহলে সি বিন্দুতে গতিবেগ 0 হবে, তার মানে ভি টু 0 হবে। কিন্তু সি বিন্দুতে গতিবেগ কিন্তু ভি টু 0 হবে না, কারণ আমি সি বিন্দুটা দেখ বলেছিলাম, আমি কিন্তু বলিনি যে মাটিতে পড়ে গেল, আমি বলেছিলাম মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে, মানে ধর এরকম মাটিতে পড়ছে, একদম পড়ে থেমে যায়নি, তার আগের মুহূর্তে কত গতিবেগ ছিল, একদম পড়ার মুহূর্তে শেষ মুহূর্তে কত গতিবেগ সেটা আমরা বের করছি। যদি পড়ে যেত তাহলে গতিবেগ 0 হতো, কিন্তু পড়ার শেষ মুহূর্তে কত গতিবেগ সেটা আমরা বের করছি। তাহলে একদম পড়ার শেষ মুহূর্তে উচ্চতা কত 0 হলো, মানে স্থিতিশক্তি 0 হয়ে গেল। এবার গতিশক্তি কত হবে সেটা বের করবো। তাহলে দেখ এই যে বস্তুটা এম ভরের বস্তু কোথার থেকে পড়ছে না এই বিন্দু থেকে পড়ছে, তাহলে এর গতিশক্তি কী হবে হাফ অফ এম ভিটুর স্কোয়ার। তাহলে এই ভিটুর স্কোয়ার মানে কত সেটা বের করবো, যেরকম একটু আগে ভি ওয়ানের স্কোয়ার বের করলাম, এখানেও ভিটুর স্কোয়ার বের করবো। তাহলে দেখ এই বিন্দু থেকে পড়ছে, তার মানে প্রাথমিক গতিবেগ কত 0, অন্তিম গতিবেগ কত ভি2, আর কতটা দূরত্ব আসলো এইচ। তাহলে আমাদের সেই সূত্র কী হবে ভি টুর স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as হয় না, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে ভিটুর স্কোয়ারই থাকলো। প্রাথমিক গতিবেগ কত ছিল, এই বস্তুটা কোথার থেকে পড়ছে 0, প্রথমে একদম গতিবেগ কত ছিল 0, তাহলে ইউ এর স্কোয়ারের মান কত হবে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু অভিকর্ষ ত্বরণ কত জি, আর এস মানে কতটা দূরত্ব আসলো, এস মানে কতটা দূরত্ব আসলো এই বিন্দু থেকে সিতে যখন আসলো কতটা দূরত্ব এইচ দূরত্ব আসলো, তাই তো। এই যে এই বিন্দু থেকে সি দূরত্ব আসলো মানে কতটা দূরত্ব আসলো এইচ দূরত্ব আসলো, তাহলে এস মানে কত হবে এইচ। তাহলে ভি টুর স্কোয়ার ইকুয়ালস টু 0তে কোনো 0 দামই নাই, তাহলে 2gh, তাহলে ভি টুর স্কোয়ার সমান কত বেরোলো 2gh। তাহলে হাফ অফ এম ইন্টু ভি টুর স্কোয়ারের মান কত বসাবো 2gh, তাহলে 2 কেটে গেল, তাহলে কি থাকলো mgh। তাহলে সি বিন্দুতে গতিশক্তি কত বেরোলো mgh। তাহলে সি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত হবে, সি বিন্দুতে যান্ত্রিক শক্তি কি হবে না স্থিতিশক্তি 0 যোগ গতিশক্তি mgh, তাহলে 0-র সাথে mgh যোগ করলে mgh, তাই তো। তাহলে দেখ এ বিন্দুতে যান্ত্রিক শক্তি কত বেরিয়েছিল mgh, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত বেরিয়েছিল mgh, আবার সি বিন্দুতেও যান্ত্রিক শক্তি কত বেরোলো mgh, তাই তো। এ বিন্দুতে স্থিতিশক্তি গতিশক্তি যোগ করে যান্ত্রিক শক্তি বেরিয়েছিল mgh, আবার বি বিন্দুতে স্থিতিশক্তি আর গতিশক্তি যোগ করে যান্ত্রিক শক্তি বেরিয়েছিল mgh, আবার সি বিন্দুতে স্থিতিশক্তি গতিশক্তি বের করে তাটা যোগ করে আমরা যান্ত্রিক শক্তি কত পেলাম mgh। তাহলে এই বস্তুটা অবাধে যে বস্তুটা নিচে পড়ছিল তার এই বিন্দুতেও যান্ত্রিক শক্তি যা mgh, বি বিন্দুতেও যান্ত্রিক শক্তি mgh, সি বিন্দুতেও যান্ত্রিক শক্তি mgh। তাহলে এই বস্তুটা অবাধে কোনো পতনশীল বস্তু যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রটা মেনে চলছে, মানে যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুবক থাকছে। যান্ত্রিক শক্তির নিত্যতা কী বলেছিল যে যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুবক থাকবে। তাহলে এই যে উপর থেকে যখন বস্তুটা পড়ছে তখন তার প্রতিটি পজিশনে
তাই তো যান্ত্রিক শক্তির নিত্যতাটা মেনে চললো, যান্ত্রিক শক্তিটা সর্বদা ধ্রুবক থাকলো। নিচে লিখে দিবি। সুতরাং এর থেকে প্রমাণ হয় যে কোনো বস্তু অবাধে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। বইতে দেখবি লাস্টে যেই লাইনটা লেখা রয়েছে যেমন, সেটা লিখে দিবি। আর উপরে এই লেখাটা কিন্তু লিখে নিতে হবে বই থেকে, যে এম ভরের একটা বস্তু প্রথমে এইচ উচ্চতায় তোলা হলো, ধরলাম সেই বিন্দুটা এ, তারপরে সেই বস্তুটা একটু নিচে নেমে আসলো, ধরলাম ডি দূরত্ব নিচে নেমে আসলো, সেই বিন্দুটা ধরলাম আমরা বি, এবং শেষে একদম পড়ার আগের মুহূর্তে একটা বিন্দু ধরলাম সি। এটাই যে প্রথমে লিখে নিবি, লিখে নে তারপরে এই পুরোটা করে তারপরে লাস্টের লাইনটা লিখে দিবি যে অবাধে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে, এ বি এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকছে। ঠিক আছে, লিখে লাস্ট লিখে দিবি প্রমাণিত, প্রুভড হয়ে গেল। পরীক্ষায় এটা আসতে পারে 3 নম্বরের জন্য অনেক সময়। ঠিক আছে, 3 নম্বরের জন্য এই প্রমাণটা অনেক সময় দেয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রমাণ, ভালো করে করবি। কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করে নিস। এই সাইডে যে বক্সের মধ্যে যেগুলো করালাম এইগুলো কিন্তু অঙ্কের মধ্যে, এই প্রমাণের মধ্যেই। কেউ ভাবিস না এগুলো প্রমাণের বাইরে। প্রথমে ছবি আঁকবি, পুরো প্রমাণ করবি, প্রথমে লেখাটা লিখে নেবি বললাম, তারপরে হলো এই ছবিটা আঁকবি, তারপরে এই পুরো প্রমাণটা করবি। সাইডে এই লেখাগুলোও কিন্তু করতে হবে, কেউ ভাবিস না এগুলো রাফ, এগুলোও কিন্তু করতে হবে, এগুলো না করলে কিন্তু কাটা। আর নিচে এই লেখাটা লিখে দেবে লাস্টে, ব্যাস হয়ে গেল।